ওয়াশিংটন তেহরান পাল্টাপাল্টি গোলাবর্ষণের পরও যুদ্ধবিরতি কার্যকর, দাবি ট্রাম্পের। চুক্তি না করলে কঠোর পদক্ষেপের হুমকি, ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের। রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণার তীব্র সমালোচনা ইউক্রেনের। মস্কোর ভিক্টোরি ডেতে বিদেশি প্রতিনিধিদের যোগ না দেওয়ার আহ্বান জেলেনস্কির। রুশ তেল স্টেশনে ফের কিয়েভের হামলা। এবং যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত 11। ওয়াশিংটন ডিসিতে নতুন দফার শান্তি আলোচনা, অগ্রাধিকার পাবে সীমান্ত নিরাপত্তা ও পুনর্গঠন ইস্যু। হরমুজ প্রণালী ঘিরে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন বলছে মার্কিন যুদ্ধ জাহাজে ইরানের হামলার সমুচিত জবাব দিয়েছে তারা। এমনকি তেহরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্রের আগ্রাসন অব্যাহত থাকলে তার ফল ভয়াবহ ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরান ইস্যুতে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। একদিকে শান্তি চুক্তির সমঝোতা নিয়ে আলোচনা, অন্যদিকে সমুদ্রপথে বাড়ছে সামরিক সংঘাত। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে তাদের যুদ্ধজাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইরান। আত্মরক্ষার্থে পাল্টা হামলার কথাও জানিয়েছে মার্কিন বাহিনী। তবে শুধু হরমুজই নয়, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছেও একটি ইরানি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। এছাড়া বান্দার খামির সিরিক ও কেশম দ্বীপের বেসামরিক এলাকাতেও বিমান হামলার অভিযোগ তুলেছে দেশটি। আঞ্চলিক কয়েকটি দেশের সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলেও দাবি করেছে ইরানের সামরিক মুখপাত্র। পাল্টা প্রতিক্রিয়ায় তেহরানের বড় ধরনের ক্ষতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন ইরান দ্রুত কোনো চুক্তিতে না পৌঁছালে ভবিষ্যতে আরও কঠোর জবাব দেয়া হবে। একই সঙ্গে ইরানের সাম্প্রতিক হামলাকে সামান্য আঘাত বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি প্রণালী অতিক্রমের সময় মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করে দেয়া হয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে তার জবাব হবে কঠোর ও বিধ্বংসী। একই সঙ্গে জানানো হয় জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সব বিষয়ে সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সরাসরি তদারকি করছেন। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নিজেদের ক্ষয়ক্ষতির হিসাব প্রস্তুতে জাতীয় কমিটি গঠনের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীনের পর এবার আইসিবিএম বা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে এলিট ক্লাবে নাম লেখালো এরদোয়ানের তুরস্ক। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটে চলা এই ক্ষেপণাস্ত্রের নাম ইলদিরহাম। তুরস্ক চাইলে নিমিষেই ধূলিসাৎ হতে পারে ইউরোপ, এশিয়া বা আফ্রিকার যে কোনো প্রান্ত। আঙ্কারায় উন্মোচিত হলো এমনই এক শক্তিশালী অস্ত্রের। প্রথমবার বিশ্ব দেখল তুরস্কের তৈরি প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরহাম, যার অর্থ বজ্রপাত। এর রেঞ্জ 6000 কিলোমিটার। সবচেয়ে বড় আতঙ্ক এই ক্ষেপণাস্ত্রের গতি। শব্দের চেয়ে 25 গুণ বেশি গতিতে ছুটে চলা এই দানবকে রুখতে পারবে না বর্তমান বিশ্বের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে শুধু ইলদিরহাম নয়, তুরস্কের শাহা 2026 প্রতিরক্ষা প্রদর্শনীতে সামরিক মাস্টারমাইন্ড সেলচুক বাইরাক্তার উন্মোচন করেছেন নতুন 3 ধরনের কামিকাজে ড্রোন, যা দলবদ্ধভাবে আক্রমণ করে যে কোনো শক্তিশালী রাডারকে ফাঁকি দিতে সক্ষম। তুরস্কের বার্তা পরিষ্কার, যুদ্ধে তারা এখন আর কারো মুখাপেক্ষী নয়। বর্তমানে রাশিয়ার সারমাত বা উত্তর কোরিয়ার হোয়াংসো 20 রেঞ্জ অনেক বেশি হলেও তুরস্কের এই সংযোজন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক বিশাল কম্পন। বিশেষ করে ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মাঝে তুরস্কের এই পেশিশক্তি প্রদর্শন ওয়াশিংটন থেকে তেহরান সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন কেবল আক্রমণ নয়, তুরস্কের সুরক্ষায় এবার তারা 150টি কম্পোনেন্টের বিশাল স্টিল ডোম মোতায়েন করছে। মানে তুরস্ক এখন একই সাথে দুর্ভেদ্য এবং আক্রমণাত্মক। জানা গেছে 2026 সালের শেষ দিকে সোমালিয়ার উপকূলে হতে পারে এই ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা। প্রশ্ন উঠেছে, ড্রোন দিয়ে বিশ্বজয়ের পর তুরস্কের এই আইসিবিএম মিশন কি মুসলিম বিশ্বের জন্য নতুন নেতৃত্বের সিগন্যাল?
রাশিয়ার সীমিত যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন রাশিয়া চায় ইউক্রেন যেন তাদের সামরিক কুচকাওয়াজকে নিরাপত্তা দেয়, তারপর আবার যুদ্ধ চালিয়ে যায়। ভিক্টোরি ডে উদযাপনে বিদেশি প্রতিনিধিদের মস্কো না যাওয়ার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে রুশ তেল স্টেশনে অষ্টমবারের মতো হামলা চালায় ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাশিয়ার পার্ম শহরের একটি তেল স্টেশনে হামলা চালায় ইউক্রেন। ড্রোন বাহিনীর কমান্ডার জানান, ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি লুকওয়েলের একটি তেল শোধনাগারে আঘাত করেছে। এটি ওই স্থাপনায় 8 দিনের মধ্যে দ্বিতীয় হামলা। ইউক্রেন বলছে রাশিয়ার জ্বালানি ও সামরিক শিল্প অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়ানো হচ্ছে, যাতে যুদ্ধের অর্থনৈতিক উৎস দুর্বল করা যায়। এর আগে ইউক্রেন দাবি করেছিল তারা একই এলাকার রাশিয়ার একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে। রাশিয়ার সীমিত যুদ্ধবিরতির ঘোষণা নিয়ে কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মরণে দেয়া এই যুদ্ধবিরতি রাশিয়ার নেতৃত্বের অনুপযুক্ত চিন্তাভাবনা প্রকাশ করে। জেলেনস্কি দাবি করেন রাশিয়া চাইছে ইউক্রেন যেন তাদের সামরিক কুচকাওয়াজকে নিরাপত্তা দেয়, তারপর আবারও যুদ্ধ চালিয়ে যায়। তিনি বলেন 9 মের পর আবারও হামলার কথাও বলছে রাশিয়া, যা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়াও রাশিয়ার ভিক্টোরি ডে উদযাপনে বিদেশি প্রতিনিধিদের মস্কো না যাওয়ার আহ্বান জানিয়েছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর রাশিয়া বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং নতুন হুমকিও দিচ্ছে। এদিকে কয়েকটি দেশের প্রতিনিধি মস্কো সফরের পরিকল্পনা করছেন বলেও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে এমন সিদ্ধান্তকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে বৃহস্পতিবার মধ্যরাত থেকে রোববার পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। একই সঙ্গে কিয়েভ থেকে কূটনীতিকদের সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে মস্কো। ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। আগামী সপ্তাহে নির্ধারিত এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা অংশ নেবেন বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক সূত্র। আলোচনার মূল বিষয় থাকবে সীমান্ত নিরাপত্তা, বাস্তুচ্যুত মানুষের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন ইস্যু। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও তেল আবিবের ব্যাপক বিমান ও ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত 36 জন। মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে ফের তীব্র হয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবারও দেশটির একাধিক শহরে বিমান ও ড্রোন হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন। ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি ও মসজিদ। এমনকি কয়েকটি শহরের বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয় নেতানিয়াহু বাহিনী। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, গেল 2 মার্চ থেকে শুরু হয় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত 2727 জন নিহত হয়েছেন। আহত হন প্রায় 8500 মানুষ। এদিকে ইসরায়েলি বাহিনীর উপর একাধিক গোলাবর্ষণের দাবি করেছে হিজবুল্লাহ। অন্যদিকে গত এক সপ্তাহে সশস্ত্র গোষ্ঠীটির 20 যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। পাশাপাশি 200টির বেশি স্থাপনা ধ্বংস করেছে তারা। এমনকি হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের শীর্ষ কমান্ডার নিহতের পর ফের হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন শত্রুরা যত সুরক্ষিত জায়গায় লুকিয়ে থাকুক তারা নিরাপদ নয়। পাশাপাশি অভিযান চলমান রাখারও হুঁশিয়ারি দেন তিনি। গত 1 মাসে আমরা 200 জনেরও বেশি হিজবুল্লাহ সন্ত্রাসীকে হত্যা করেছি। আমি শত্রুদের স্পষ্টভাবে বলতে চাই, সন্ত্রাসীদের কোনো নিরাপত্তা নেই। যে ইসরায়েলকে হুমকি দেবে তাকে এর মূল্য দিতে হবে। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে নতুন দফার আলোচনায় বসতে যাচ্ছে ইসরায়েল ও লেবানন। 14 ও 15 মে এই আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রয়টার্স ও এএফপি। কয়েক দশকের বৈরিতার পর এটি হবে দুই দেশের তৃতীয় সরাসরি বৈঠক। আলোচনায় লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার, সীমান্তবর্তী বাস্তুচ্যুত মানুষের ফিরে যাওয়া এবং যুদ্ধবিধ্বস্ত এলাকার পুনর্গঠন ইস্যু গুরুত্ব পেতে পারে বলে জানা গেছে। এর আগে কয়েক দফা আলোচনায় দুই দেশ মার্কিন মধ্যস্থতায় অংশ নিলেও সরাসরি কূটনৈতিক সম্পর্ক না থাকার বিষয়টি এখনও সংবেদনশীল অবস্থায় রয়েছে। চলমান উত্তেজনার মধ্যে এই আলোচনার মাধ্যমে একটি স্থিতিশীল কাঠামো গড়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজায় যুদ্ধ থামার কথা থাকলেও থামছে না মৃত্যু আর ধ্বংসের চিত্র। যুদ্ধবিরতির পরও গত 24 ঘন্টায় ইসরায়েলি গুলিতে নিহত হয়েছেন অন্তত 2 ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহল উদ্বেগ জানালেও বাস্তবে পরিস্থিতির খুব একটা পরিবর্তন নেই। জাতিসংঘ বলছে গাজায় প্রতি 5 জন অঙ্গহানি হওয়া মানুষের 1 জন শিশু।
গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া বহরেও হামলার অভিযোগ উঠেছে। গাজার বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ ও উপকূলে নৌবাহিনীর হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা সিটি, রাফা ও খান ইউনিসে হামলা হয়েছে। গত বছরের 10 অক্টোবর যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 830 জন। অর্থাৎ চুক্তি থাকলেও মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুদ্ধবিরতির পরও প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। নতুন করে প্রাণহানি আর হামলার অভিযোগ। এতে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 72,600-র বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে আহতের সংখ্যাও ছাড়িয়েছে 1,72,000। যুদ্ধবিরতি থাকার পরও এই প্রাণহানি নতুন করে উদ্বেগ তৈরি করছে। গাজায় ত্রাণ পৌঁছাতে যাওয়া বহরে হামলার অভিযোগ উঠেছে। আটক ব্রিটিশ কর্মীরা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হাতে মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন তারা। কিছু কর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, আর কয়েকজন এখনো আটক রয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, আটক কর্মীদের হুমকি ও মানসিক নির্যাতনের শিকার হতে হচ্ছে। কিছু ক্ষেত্রে মৃত্যুর হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি নেতারা অভিযোগ করেছেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানছে না। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তি কার্যকর করতে ব্যর্থতার প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে আলোচনায় চাপ দিতে ইসরায়েলে সফর করছেন মার্কিন দূত নিকোলাই মলাদেনভ। তবে হামাস জানিয়েছে, শর্ত পূরণ না হলে তারা পরবর্তী আলোচনায় যাবে না। যুদ্ধের প্রভাবে গাজার অবকাঠামো প্রায় 90% ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘ বলছে, গাজায় প্রতি 5 জন অঙ্গহানি হওয়া মানুষের একজনই শিশু। হাজারো মানুষ কৃত্রিম অঙ্গ ও পুনর্বাসন সেবার অপেক্ষায় থাকলেও বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই সংকট কাটাতে সময় লাগতে পারে 5 বছরের বেশি।